রোজার পর বেড়েছে বেশিরভাগ পণ্যের দাম। তেল, পেঁয়াজ, সবজির বাজারে অস্থিরতা, ব্যয় বাড়ায় ক্ষুব্ধ সাধারণ মানুষ। বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছাড়ালো $26.5 বিলিয়ন। IMF এর শর্ত পূরণে জুনের মধ্যে দরকার আরও $1 বিলিয়ন। শুল্ক সংকট নিরসনে যুক্তরাষ্ট্রে যাবেন অর্থ উপদেষ্টা। ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে খরচ বাড়বে 2000 কোটি টাকা। গ্রীষ্মে লোডশেডিং হতে পারে 3000 মেগাওয়াট পর্যন্ত। সরবরাহ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা, এসি ব্যবহার কমানোয় জোর। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। সবাইকে আমন্ত্রণ অর্থনীতি সারাদিনে, আপনাদের সাথে আছি ফাতারা। শুনছিলেন শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। রমজান মাসে বেশিরভাগ পণ্যের দাম স্বাভাবিক থাকলেও এখন তা বাড়তে শুরু করেছে। গেল 3 দিনের ব্যবধানেই পেঁয়াজের দাম বেড়েছে প্রায় 10 টাকা, আর সয়াবিন তেলের দাম লিটারে বেড়েছে 14 টাকা। এছাড়া বাজারে রয়েছে ভোজ্য তেলের সংকটও। সবজির বাজারে চড়া, বিক্রেতারা বলছেন সবজির সরবরাহ কম, তাই দাম বাড়ছে। সাধারণত রমজান মাস আসলে পণ্যের দাম বাড়ে, তবে গেল রোজায় প্রায় সব পণ্যের দাম ছিল নাগালের মধ্যে, কিন্তু এখন সেসব পণ্যের দাম বাড়তে শুরু করেছে। রাজধানীর বাজারগুলোতে ঘুরে দেখা গেছে প্রতি কেজি পটল বিক্রি হচ্ছে 80 টাকায়, করলা 80 থেকে 100 এবং বেগুন মানভেদে 80 থেকে 120 টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে। তবে সবজির মধ্যে কাঁকরোলের দাম সবচেয়ে বেশি, প্রতি কেজি 140 টাকা। রোজার সময় এসব সবজির দাম 10 থেকে 20 টাকা কম ছিল। রমজানে পেঁয়াজের দাম প্রতি কেজি ছিল 30 থেকে 40 টাকা। কয়েকদিনেই সেই পেঁয়াজের দাম প্রতি কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 50 থেকে 55 টাকায়। মঙ্গলবার সয়াবিন তেলের দামও প্রতি লিটারে বাড়ানো হয়েছে 14 টাকা। এছাড়া দোকানিরা অর্ডার দিয়েও কোম্পানিগুলোর কাছ থেকে পাচ্ছে না পর্যাপ্ত তেল। রমজানের পরে এখন সবজির দাম কিছুটা আইটেম এখন বর্তমানে বাড়ছে, যেমন কি আমরা কাঁকরোল নতুন আইটেম, বা করলা, ভেন্ডি, পটল, এগুলো নতুন আইটেম, কিন্তু এখনো পুরোপুরি আমদানি হয় নাই। মার্কেটে আরো আমদানি বেশি হবে, দাম একটু কমে যাবে। অসাধু ব্যবসায়ীদের, আমাদের মতো ছোটখাটো ব্যবসায়িকরা তো আমরা তেল পাচ্ছি না। এই যে পরশুদিন অর্ডার নিছে, এখনো তেল পাই না। গেছে গেলকে অর্ডার নিছে, এখনো পাই না, দোকান খালি। পণ্যের দাম বাড়তে শুরু করায় জীবনযাত্রার ব্যয় বেড়ে গেছে বলে ক্ষোভ প্রকাশ করছেন ক্রেতারা। হুট করে সরকার দাম বাড়াইছে, বিগত দিনে তো আরো দাম বেশি ছিল, কমছে তারপরে বাড়ছে। আবার সবজির দাম বাড়তির দিকে। তো আমি মনে করি যে বাংলাদেশ সরকার বর্তমানে আরেকটু এদিকে নজর দেওয়া দরকার। আমার মনে হয় যেন সে আগের মতোই সিন্ডিকেটের দিকে যাচ্ছে। ভোগান্তি কমাতে হলে বাজারে মনিটরিং বাড়ানোর তাগিদ ভোক্তাদের। এছাড়া পণ্য পরিবহন খরচ কমাতে সঠিক সিদ্ধান্ত নেয়ার কথাও জানান তারা। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম লিটারে 14 টাকায় বাড়ায় ক্ষুব্ধ ভোক্তারা। তারা বলছেন এতে তাদের জীবনযাত্রা ব্যয় বাড়বে। ব্যবসায়ীদের দাবি, আন্তর্জাতিক বাজারের সাথে সমন্বয় করতে দাম বাড়িয়েছে সরকার। তবে ক্যাবের অভিযোগ, কারসাজি করে দাম বাড়িয়েছেন ব্যবসায়ীরা। রমজান মাস জুড়েই চট্টগ্রামে বোতলজাত সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণ ও সরবরাহ সংকট নিরসনে তৎপর ছিল সরকারি বিভিন্ন সংস্থা। তারপরও নির্ধারিতর চেয়ে বেশি দামে তেল বিক্রির অভিযোগ ছিল। এর মধ্যে রোববার হঠাৎ লিটারে 14 টাকা দাম বাড়ায় মিল মালিকরা। মঙ্গলবার সেই দামকেই স্বীকৃতি দেয় সরকার। আবারও ভোজ্য তেলের দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষ। বাংলাদেশের মানুষ সবাই সাফার করবে, যারা নিম্ন মধ্যবিত্ত তারা সবাই সাফার করবে। যেটা বাড়া দিচ্ছে প্রতিটা 14 টাকা লিটার, এটা নিয়ে আমাদের মাসে অনেক টাকা বাইরে যায়। আন্তর্জাতিক বাজারের সাথে দাম সমন্বয় করে দাম বৃদ্ধির সিদ্ধান্তকে যৌক্তিক বলছেন ব্যবসায়ীরা। তাদের দাবি, এতে সরবরাহ সংকট কেটে যাবে। আন্তর্জাতিক বাজারের উপর দামের উপর সামঞ্জস্য রেখে দাম নির্ধারিত হয়। তবে দাম বাড়া এবং কমে সেটি বাজারের উপরেই নির্ভর করে সেটি হয়েছে। তবে কনজিউমার অ্যাসোসিয়েশনের অভিযোগ, ব্যবসায়ীরা কারসাজি করে তেলের দাম বাড়িয়েছেন। সরকার যে ব্যবসায়ীদের অনৈতিক কৌশলের কাছে বারবার হেরে যাচ্ছেন এবং ব্যবসায়ীরা মানুষজনকে জিম্মি করে দাম বাড়ানোর যে প্রস্তাব সেটা অনুমোদন করে নিচ্ছেন। এটা কিন্তু শুভ লক্ষণ না ব্যবসার ক্ষেত্রে। এটা অবশ্যই একটা বাজে উদাহরণ, বাজে দৃষ্টান্ত।
মিল মালিক ও সরকার ঘোষিত বোতলজাত সয়াবিন তেলের নতুন দর প্রতি লিটার 189 টাকা, খোলা তেলের দাম 169 টাকা লিটার। আব্দুল্লাহ রাকিব, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। বর্তমানে দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ 26.5 বিলিয়ন ডলারের বেশি। আর আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসাব পদ্ধতি BPM 6 অনুযায়ী রিজার্ভের পরিমাণ 21.17 বিলিয়ন মার্কিন ডলার। মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন। তবে IMF এর ঋণ প্রাপ্তির শর্ত পূরণে লক্ষ্যমাত্রা থেকে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখনও 1 বিলিয়ন ডলার পিছিয়ে রয়েছে। শর্ত অনুযায়ী জুনে নিট রিজার্ভ থাকতে হবে 17 বিলিয়নের কিছুটা বেশি। কেন্দ্রীয় ব্যাংকের নিট রিজার্ভ এখন 16 বিলিয়ন ডলার। প্রবাসী আয় আগের যে কোনো সময়ের তুলনায় বেড়েছে। মার্চে 329 কোটি ডলারের রেমিটেন্স এসেছে, যা একক মাসের হিসেবে রেকর্ড ছিল। ফলে ব্যাংকগুলো উদ্বৃত্ত ডলার কেন্দ্রীয় ব্যাংকে বিক্রি করেছে। এতে বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভ। শুল্ক নিয়ে সংকট নিরসনে আগামী সপ্তাহে অর্থ উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল যুক্তরাষ্ট্রে যাচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা। এদিকে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে বাংলাদেশের 2000 কোটি টাকার খরচ বৃদ্ধির আশঙ্কা থাকলেও বিমানের কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সমস্যা সমাধানের চেষ্টা হচ্ছে বলে জানান তিনি। সচিবালয়ে এক মত বিনিময় সভায় তিনি একথা জানান। 3 মাসের জন্য স্থগিত হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত 37% শুল্ক আরোপ। তবে ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলের প্রভাব পড়েছে পোশাক ও চামড়া খাতে। ঈদের পর ভোজ্য তেল, চাল সহ অনেক নিত্যপণ্যের দাম বেড়েছে। এ নিয়ে সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন। উপদেষ্টা বলেন, অর্থনীতিতে সরকার ইনসাফ প্রতিষ্ঠার চেষ্টা করছে। ঋণ করে পরিচালনা পদ্ধতি থেকে বের হয়ে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করছে সরকার। 5 আগস্টের পর অন্তত 50,000 কোটি টাকার বৈদেশিক দায় পরিশোধ করেছে সরকার। 50,000 কোটি টাকার উপরে রাষ্ট্রীয় দায় অলরেডি আমাদের বৈদেশিক দায় আমরা পরিশোধ করেছি এবং আপনারা দেখেছেন যে আমাদের ক্রমান্বয়ে মূল্যস্ফীতি নামছে। উপদেষ্টা জানান, শুল্ক আরোপ 3 মাসের জন্য স্থগিত হওয়ার সুযোগ কাজে লাগানোর চেষ্টা করছে সরকার। চাদরের মতো সারা বিশ্বেই আরোপ করা হয়েছে, অতএব আমরা এটা নিয়ে মোটেও চিন্তিত না। স্পেশালি গার্মেন্টস ইন্ডাস্ট্রি, ওনারা কনফিডেন্ট যে এটা ওনাদেরকে কোনো ধরনেরই কোনো ইম্প্যাক্ট করবে না। বাণিজ্য উপদেষ্টা জানান, ভারতের ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের পর সরকার এখন দেশটির চেয়ে কম খরচে বিমানে কার্গো পরিবহন ব্যবস্থার মাধ্যমে সংকট সমাধানের চেষ্টা করছে। বাজারের মূল্য একটা স্টেবিলিটি আনার চেষ্টা করেছি। একই কাজ আমরা বিমানের কার্গোর ক্ষেত্রেও করব এবং আশা করি আমাদের এই 2000 কোটি টাকার খরচ আর 2000 কোটি টাকা থাকবে না। বাজারে দাম বেড়ে যাওয়া প্রসঙ্গে উপদেষ্টা বলেন, মূল্যস্ফীতি কমছে, কিছু জিনিসপত্রের দাম বাড়লেও তা জনজীবনে খুব বেশি প্রভাব ফেলবে না। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেশের বেসরকারি খাতে ঋণ প্রবাহে কয়েক বছর ধরে ভাটা চলছে। চলতি অর্থ বছরের ফেব্রুয়ারিতে অর্থনীতির প্রধান এ খাতের ঋণ প্রবৃদ্ধি নেমে এসেছে 6% ঘরে। ফেব্রুয়ারি শেষে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি হয়েছে 6.82%। চলতি অর্থ বছরে ঘোষিত মুদ্রানীতিতে 9.8% প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়। জানুয়ারিতেও বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল 7.15%। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী ফেব্রুয়ারিতে বেসরকারি খাতের ঋণ প্রবৃদ্ধির হার 21 বছরের মধ্যে সর্বনিম্ন। সবশেষ 2004 সালের ফেব্রুয়ারিতে এ খাতে ঋণ প্রবৃদ্ধি 6.82% নিচে নেমেছিল। বেসরকারি খাতে নতুন বিনিয়োগ প্রায় নেই। আবার ব্যাংক খাত থেকে ভুয়া কোম্পানি তৈরি করে অর্থ লোপাটও বন্ধ হয় বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি এত কমেছে। গ্রীষ্মে তাপমাত্রা বৃদ্ধির সঙ্গে বাড়ছে লোডশেডিং মোকাবেলার চ্যালেঞ্জও। বিদ্যুৎ বিভাগ 18,000 মেগাওয়াট সর্বোচ্চ চাহিদা ধরে প্রস্তুতি নিয়েছে। তবে বিদ্যুৎ ও জ্বালানির আমদানির নির্ভরতায় চাহিদা মতন সরবরাহ নিয়ে শঙ্কায় বিশেষজ্ঞরা। তাদের মতে এবার 3,000 মেগাওয়াট পর্যন্ত লোডশেডিং হতে পারে। চলতি বছর গ্রীষ্মের শুরুতেই 13 এপ্রিল রোববার সন্ধ্যায় বিদ্যুতের চাহিদা দাঁড়ায় 15,380 মেগাওয়াটে। উৎপাদন কম থাকায় লোডশেডিং হয় 92 মেগাওয়াট। শনিবার সকালে ঝাড়খণ্ডের আদানি কেন্দ্রের কারিগরি ত্রুটির কারণে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকে। সেদিন বিকেলে 14,000 মেগাওয়াট চাহিদার বিপরীতে লোডশেডিং করতে হয় 428 মেগাওয়াট। বিদ্যুৎ বিভাগ বলছে, তাপমাত্রা বাড়তে থাকলে চাহিদা দাঁড়াতে পারে 18,000 মেগাওয়াট পর্যন্ত। তাই লোডশেডিং এড়াতে শীতাতপ যন্ত্রের ব্যবহারে হ্রাস টানায় জোর দিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা। 18-19-এ না রেখে 20-এর
এসব ইয়েতে না রেখে আমরা যদি এয়ার কন্ডিশনারগুলোকে যদি ইয়েতে ব্যবহার করতে পারি 25-26 করতে পারি, তাহলে কিন্তু 3000 মেগাওয়াটের 2 থেকে 3000 মেগাওয়াটের মতো ওই যে কুলিং লোড কমে যাবে। আদানির কেন্দ্রসহ ভারত থেকে আমদানি হচ্ছে 1700 মেগাওয়াট বিদ্যুৎ। আমদানি কমায় চাপ বেড়েছে বাড়তি দামের তরল জ্বালানির বিদ্যুতে। গ্যাসভিত্তিক কেন্দ্রগুলো থেকে আসছে 5500 মেগাওয়াটের মতো, কয়লা থেকে প্রায় 4500, দিনের বেলায় সৌর বিদ্যুৎ মিলছে 500 থেকে 700 মেগাওয়াট পর্যন্ত। সর্বোচ্চ যেটা বলি আমরা ম্যাক্সিমাম, এটা কিন্তু এপ্রিলেই হয়, এপ্রিলের শেষের দিকে। সো এইবার এপ্রিলের শেষের দিকে কতখানি গরম পড়বে তার উপরেও নির্ভর করবে যে আমরা কতখানি চাপে থাকব। তা আমার ধারণা 1000 মেগাওয়াট তো মানে হবেই লোডশেডিং ইয়েতে, কিন্তু এটা আমি মনে করি যে 3000 মেগাওয়াটেও এটা চলে যেতে পারে। এদিকে বেসরকারি খাতের আইপিপিগুলোর কাছে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বকেয়া এখনও 15,000 কোটি টাকার বেশি। এতে তাদের জ্বালানি আমদানির সক্ষমতা চ্যালেঞ্জের মুখে পড়েছে। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নানা আয়োজনে ব্রেভারেজ ব্র্যান্ড মোজো উদযাপন করল তাদের 19তম জন্মদিন। সোমবার আকিজ হাউসে এক অনুষ্ঠানের মাধ্যমে এই উদযাপন শুরু হয়। উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। জন্মদিন উদযাপনে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্যে ছিল রবীন্দ্র সরোবরে বৈশাখী মেলা, কনসার্ট, গুলশান সোসাইটির আয়োজনে কেক কেটে জন্মদিন উদযাপন, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বৈশাখী গানের সঙ্গে শিক্ষার্থীদের ফ্ল্যাশ মব। এছাড়া রাজধানীর বিভিন্ন স্থানে ক্যারাভানে অ্যাক্টিভেশনের মাধ্যমে ভোক্তাদের মোজো পরিবেশন করা হয়। অনুষ্ঠানের ব্র্যান্ডটির পাশে থাকায় সবার প্রতি কৃতজ্ঞতা জানান আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পরিচালক অপারেশন সৈয়দ জহুরুল আলম। আসন্ন বোরো মৌসুমে সরকারিভাবে চাল ও ধানের নতুন দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে কৃষক ও ব্যবসায়ীরা। লক্ষ্যমাত্রা অর্জন নিয়ে শঙ্কার কথা জানিয়েছেন অনেকেই, আবার সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে কৃষি অফিসে যোগাযোগ করেছেন অনেক কৃষক। আসন্ন বোরো মৌসুমে 49 টাকায় চাল ও 36 টাকা কেজি দরে ধান কিনবে সরকার। গত বছরের চেয়ে কেজি প্রতি দাম বেড়েছে 4 টাকা। তবে নওগাঁর চাষিরা বলছেন উপকরণের দাম বাড়ায় নতুন দামেও লোকসান কমবে না। 1440 টাকা দাম, এটা সরকার ব্যান দিছে, কিন্তু আমাদের 1500 টাকা হলে আমাদের একটু গায়ে গায়ে একটু যায়। ধান এবং চাউলের মূল্যটা নির্ধারণ করা হচ্ছে, সেটা সমন্বয় করা হোক। ধানের মূল্য 36 টাকা হইলে চাউলের মূল্য অবশ্যই 55 টাকা হতে হবে। দিনাজপুরে আমন মৌসুমে ধান সংগ্রহের লক্ষ্য ছিল 17,991 টন, কিন্তু সংগ্রহ হয় মাত্র 2,080 টন। কৃষকরা বলছেন সিন্ডিকেটের কারণে সরকারি গুদামে ধান দিতে আগ্রহ পান না তারা। আর ব্যবসায়ীরা বলছেন ধানের তুলনায় চালের দাম বাড়েনি। গুডাউনে তো ধানও দেওয়া পারে না, এখন গুডাউনে যদি ধান দিবাও চাই তাহলে মনে করেন আরও হয়রানি হতে হয়। জেলা খাদ্য নিয়ন্ত্রকের দাবি ধানের দাম বাড়ায় লাভ হবে চাষির। তো সরকার যে ধান এবং চালের মূল্য নির্ধারণ করেছে, আমরা আশা করছি এতে কৃষক উপকৃত হবে এবং মিল মালিকগণও স্বচ্ছন্দে তাদের চুক্তিকৃত চাল গুদামে সরবরাহ করতে পারবে। বগুড়ায়ও আমন মৌসুমে চাল ও ধানের সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জন হয়নি। সরকারের সাথে বাজারের দাম দেখে সিদ্ধান্ত নেওয়ার কথা বলছেন চাষিরা। এক সময় দেখা যায় যে ধান ভিজা, আবার নিতে চায় না, আবার সেটা যদি ব্যাক করে লেসে আমাকে গাড়ি ভাড়া খরচা বেশি পড়ে যায়। কুষ্টিয়ার মিল মালিক ও চাষিরা সরকারের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন, তবে খুচরা বাজারে চালের দাম বাড়ার শঙ্কায় মিল মালিকরা। সরকার হলো ধানের দাম বৃদ্ধি করেছে, এটা আসলে কৃষকদের জন্য ভালো। আগে ছিল 33 টাকা, এখন 36 টাকা। ব্রাহ্মণবাড়িয়াতেও ধানের দামে খুশি কৃষক। এরই মধ্যে কৃষি অফিসে অনেকে খোঁজ খবর নিচ্ছেন। তাপস সরকার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এদিকে সরকারের বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ায় হিলি ও বেনাপোল স্থল বন্দর দিয়ে শুল্কমুক্ত চাল আমদানি বন্ধ হয়ে গেছে। 15 এপ্রিল পর্যন্ত চাল আমদানির সময় বেঁধে দেওয়া ছিল। নতুন করে সময় না বাড়ানোর কারণে আজ সকাল থেকে চাল আমদানি বন্ধ রয়েছে। এতে কোনো কারণ ছাড়াই চিকন ও মোটা চালের দাম পাইকারিতে কেজি প্রতি 2 থেকে 3 টাকা বেড়েছে। এদিকে ভারত থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে বন্ধ হয়ে গেছে চাল ও সুতা আমদানি। গত 2 দিনে বেনাপোল বন্দর দিয়ে আমদানি বন্ধ হলেও বেনাপোলের বাজারে চালের দাম রয়েছে স্বাভাবিক। এদিকে এনবিআর থেকে
15 এপ্রিলের পর সুতা আমদানিতে নিষেধাজ্ঞা দেয় আজ সুতার চালান আসেনি। নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত খুব ভালোভাবে শিপমেন্ট হয়েছে এবং বাজারটা কিন্তু নিয়ন্ত্রণের মধ্যে ছিল। চালের বাজারটা 2 দিন থেকে বেশি। সম্পা চাল আমরা কিনতেছিলাম এর আগে 64-65 টাকা করে কেজি, সেই সম্পাকারে 68-69 টাকা করে দাম বর্তমান। বাগদা চিংড়িতে মরক লাগায় বিপাকে পড়েছেন সাতক্ষীরার চাষিরা। বছরের শুরুতে 1/3 ঘেরে মরক লাগায় লক্ষ্যমাত্রা অর্জিত না হওয়ার শঙ্কা তাদের। তবে ভাইরাসে আক্রান্ত হয়ে মাছ মারা যাওয়ার অভিযোগ উঠলেও মৎস্য বিভাগের দাবি ঘেরে পানি কমে যাওয়ায় গরমে মরে যাচ্ছে চিংড়ি। সাতক্ষীরার 7 উপজেলার বিভিন্ন ঘেরে বাগদা পোনা ছাড়েন চাষিরা। গত বছরের মতো এবারও পোনা ছাড়ার কিছুদিন পর হতেই মারা যাচ্ছে চিংড়ি। 2 সপ্তাহ ধরে চলছে এ অবস্থা। চাষিদের অভিযোগ, মানসম্মত পোনা না পাওয়া এবং অতিরিক্ত গরমে দেখা দিয়েছে মাছের মরক। প্রতিরোধে মৎস্য বিভাগ থেকে কোনো সহযোগিতা না পাওয়ার অভিযোগ চাষিদের। কিছু পোনা সরবরাহকারী মারা যায়, কিছু প্রযুক্তি ব্যবহার করতে আমাদের যে মৎস্য কর্মকর্তাগুলো আছে যেগুলো আমাদের প্রযুক্তি ব্যবহার করার নিয়ম শিখাই দিলে এগুলো ভালো হতো, কিন্তু তারা তো মাঠ পর্যায়ে দেখা যায় না। প্রথম ধাপে পোনা ছাড়ার পর মাছ ধরার আগ মুহূর্তে মরক লাগায় উজাড় হয়েছে বেশিরভাগ ঘের। অনেকের অভিযোগ, কক্সবাজার থেকে আসা পোনা ভাইরাস মুক্ত না হওয়ার কারণে মারা যাচ্ছে বাগদা চিংড়ি। এই যারা হ্যাচারি করেছে এনারা ঠিক মতন এদের প্রোডাকশন দিচ্ছে না, খাওয়া দাওয়া কম, যে আটিমাগুলো দেয় এগুলো খারাপ। আমরা ভালো মানের গুণগত মানের ওই রেনু পেতাম, কিন্তু না পাওয়ার কারণে এই একটা হচ্ছে। আর আরেকটা দিক হচ্ছে অত্যাধিক গরম। নিম্নমানের পোনা ঘেরে না ছাড়ার পাশাপাশি ঘেরে 3 থেকে 5 ফুট পানি রাখার পরামর্শ দিয়েছেন মৎস্য কর্মকর্তারা। নিয়মিত মনিটরিং করতে এবং পোনা ব্যবসায়ী এবং হ্যাচারি মালিক তাদের সাথেও এই বিষয়ে কথাবার্তা হতে যে কোনোভাবেই, এবং তারাও এই বিষয়ে আমাদেরকে আশ্বস্ত করেছে যে তারা কোনো পোনা ছাড়তে বিক্রি করবে না। টেম্পারেচারও বাড়তেছে। এবার সাতক্ষীরায় 55,000 ঘেরে বাগদা চিংড়ি চাষ হয়েছে। উৎপাদন লক্ষ্যমাত্রা 30,000 মেট্রিক টন। তবে বেশিরভাগ ঘেরে মরক লাগায় লোকসানের শঙ্কায় রয়েছেন চাষিরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।